করোনার টিকা পেতে কোনো একটি দেশের কাছে জিম্মি নয় বাংলাদেশ। 2 সপ্তাহের মধ্যেই হাতে আসবে ভ্যাকসিন। আমরা কিন্তু কেউ জন্য খত দিয়ে রাখতেছি না। উই আর ইন্ডিপেন্ডেন্ট। বাংলাদেশের মানুষের মঙ্গল হয় এ ধরনের যে কোনো গ্রুপের সাথে আমরা আছি। রাশিয়ার স্পুটনিক ভি জরুরি ব্যবহারে অনুমোদন। এটি প্রায় 91% ইফেক্টিভ এবং সেফটি মার্জিনও ভালো। তো সার্বিক বিবেচনা করে আমরা এই স্পুটনিক ভি ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। একদিনে আরও 78 জনের মৃত্যু। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আবারও রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হলো করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়াকে। করা হবে বেশ কিছু শারীরিক পরীক্ষা। মামুনুলের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 6.5 কোটি টাকা লেনদেন। হেফাজতের অর্থের যোগানদাতা 313 জন চিহ্নিত। কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত উদ্ধার। আইপিএল বিপিএল এর মতো আসর নিয়ে জুয়ায় চলছে নিষিদ্ধ বিটকয়েনে লেনদেন। জড়িয়ে পড়ছেন তরুণরা। যোগাযোগ রয়েছে আন্তর্জাতিক সাইবার অপরাধীদের সঙ্গে। এবং ধানের বর্তমান বাজার দরে খুশি কৃষক, তবে সরকারি গুদামে চাল দেয়া নিয়ে এবারও সংশয়ে মিল মালিকরা। গত বছর থেকে এবছর ধানের দামও ভালো পাচ্ছি। ধানের বাজার যদি একটু কম থাকে সেই ক্ষেত্রে আমরা সরকারকে হয়তো চাল দিতে পারবো। কোনো দেশের কাছে নাকে খত দিয়ে বসে নেই বাংলাদেশ। করোনা ঠেকাতে রাশিয়া, আমেরিকা, চীন যে কোনো দেশ থেকেই টিকা আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। আগামী 2 সপ্তাহের মধ্যেই ভ্যাকসিন হাতে আসবে বলে জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এদিকে জরুরি ভিত্তিতে চিকিৎসা সহায়তা পেতে চীনের উদ্যোগে 6 দেশের সঙ্গে নতুন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে বাংলাদেশ। শুরু থেকেই করোনা ভ্যাকসিনের জন্য বাংলাদেশ নির্ভরশীল ছিল প্রতিবেশী দেশ ভারতের উপর। গত নভেম্বরে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ টিকা আনতে ত্রিপক্ষীয় চুক্তি হয়। ভারত সরকারের 20 লাখ ডোজ উপহার সহ এখন পর্যন্ত 1 কোটি 3 লাখ ডোজ টিকা দেশে এসেছে। কিন্তু ভারতে করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় বন্ধ হয়ে যায় সেই টিকা আসা। অনিশ্চয়তার মুখে পড়ে বাংলাদেশের করোনা টিকা প্রয়োগ। টিকা পেতে অন্য দেশগুলোর সঙ্গে শুরু হয় দেন দরবার। মঙ্গলবার দুপুরে চীনের আমন্ত্রণে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ বসে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক ভার্চুয়াল বৈঠকে। 1.5 ঘন্টার বৈঠক শেষে বিকেলে রাজধানীর ইস্কাটনে পররাষ্ট্র ভবনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব। এ সময় টিকা নিয়ে ভারতের অবস্থানে ক্ষোভ উঠে আসে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে। বলেন, জরুরি ভিত্তিতে বিশ্বের যে কোনো দেশ থেকেই টিকা আনা হবে। আমরা কিন্তু কেউ জন্য খত দিয়ে রাখতেছি না। আমরা উই আর ইন্ডিপেন্ডেন্ট। আমরা আমেরিকার থেকে আনার চেষ্টা করতেছি। আমেরিকা নাকি অনেক সারপ্লাস অস্ট্রেলিয়ানকে আছে, 60 মিলিয়ন। আমরা ওদের রিকোয়েস্ট করেছি। আমরা যেখান থেকে পাই সেখান থেকে আনার চেষ্টা করি। নতুন ভ্যাকসিন পেতে 2 সপ্তাহ সময় লাগবে বলে জানান পররাষ্ট্র সচিব। এটা সবই রাশিয়া বলেন, তারপর চায়না বলেন বা আমেরিকান, যেটা এগুলো কাগজপত্র ঠিক করা বা এ করা, মানে অ্যাকচুয়াল মুভমেন্ট 2 সপ্তাহের আগে বোঝা সম্ভব। ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর সাউথ এশিয়া নামের নতুন প্ল্যাটফর্মে করোনা টিকা, অক্সিজেন সহ চিকিৎসা সহায়তার জন্য সংরক্ষণাগার যে কোনো সমুদ্র বন্দরের পাশে তৈরির প্রস্তাব রাখে বাংলাদেশ। সমুদ্রের ধারে কাছে হলে তাহলে মুভমেন্টের সুবিধা হবে, কিন্তু এক্স্যাক্টলি কোন লোকেশনটা হবে ওরা ঠিক করবে। কোভিডের পর দারিদ্র্য মোকাবেলায় প্রোভাইডি সেন্টার তৈরির বিষয়ে আলোচনা হয় বৈঠকে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রুশ টিকা স্পুটনিক ভি জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন। দেশীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ বিষয়ে কথা হচ্ছে জানিয়ে অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, দেশেই উৎপাদন করা হবে এই টিকা। আগামী মাসেই 40 লাখ ডোজ পাওয়ার আশা প্রকাশ করেন তিনি। এদিকে দেশে অক্সিজেনের সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ভারত থেকে প্রাপ্য 3 কোটি ডোজ ভ্যাকসিনের মধ্যে মিলেছে মাত্র 70 লাখ। বাকি ডোজ পেতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বেশ কয়েকদিন থেকেই টিকার বিকল্প উৎসগুলোর সন্ধান শুরু করেছিল বাংলাদেশ। দফায় দফায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কমিটির পর্যালোচনার পর অবশেষে রাশিয়ার টিকা জরুরিভাবে প্রয়োগের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের টিকা বিষয়ক বিশেষজ্ঞ কমিটি। পুঙ্খানুপুঙ্খভাবে এটি আসলে বিশ্লেষণ করা হয়েছে। এটি প্রায় 91% ইফেক্টিভ এবং সেফটি মার্জিনও ভালো। তো সার্বিক বিবেচনা করে আমরা এই স্পুটনিক ভি ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন
দিয়েছি। গত কয়েকদিন ধরে করোনার টিকা, অক্সিজেন সহ নানা বিষয় গণমাধ্যমে উঠে এসেছে। এই বাস্তবতা নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, দেশের সকল মানুষকে টিকার আওতায় আনতে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ চালিয়ে যাচ্ছেন তারা। চায়নার সাথে যোগাযোগ করেছি, রাশিয়ার সাথে যোগাযোগ করেছি এবং আমেরিকার সাথে যোগাযোগ করেছি। যোগাযোগ বেশ কিছু দূর এগিয়েছে এবং আমরা মনে করি যে ওখান থেকেও আমরা কিছু ভ্যাকসিন হয়তো আগামীতে আনতে পারবো। অক্সিজেন নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও জানান, দেশে অক্সিজেনের কোনো সংকট নেই। বাংলাদেশে গ্যাস অক্সিজেনের অভাব নাই, তার প্রোডাকশন ক্যাপাসিটি অনেক। আমরা প্ল্যান করেছি যে আমাদের লোকাল যে অক্সিজেন, লিকুইড অক্সিজেন যারা তৈরি করে তাদের সমস্তটা আমরা নিয়ে আমাদের হাসপাতালগুলোতে দিব। এদিকে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজে অন্য কোনো কোম্পানির টিকা না নেয়ার সুপারিশ দিয়েছে বিশেষজ্ঞ কমিটি। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় একদিনে মারা গেছেন আরও ৭৮ জন, শনাক্ত হয়েছেন ৩,০০০-এর বেশি। এদিকে লকডাউনের ১৪তম দিনেও রাজধানীতে দিনভর ছিল যানবাহনের চাপ। দোকানপাট ছাড়াও বেশিরভাগ অফিস খোলা থাকায় দিনভর গাড়ি নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পেতে হয় ট্রাফিক পুলিশকে। হাসপাতালে জায়গা নেই, আবার অনেক করোনা রোগীর অবস্থা এতটাই খারাপ যে ভেতরে নিয়ে ভর্তি করার সময়ও নেই। তাই বাইরেই জরুরিভাবে সিলিন্ডার দিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছে আক্রান্তদের। রাজধানীর বেশিরভাগ সরকারি হাসপাতালের চিত্রই এখন এমন। সবশেষ ২৪ ঘন্টায় গত কয়েকদিনের চেয়ে কিছুটা কমেছে করোনায় মৃতের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী একদিনে মারা গেছেন ৭৮ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ১১,২২৮। নতুন করে শনাক্ত হয়েছেন ৩,০৩১ জন। এদিকে করোনা সংক্রমণ রোধে লকডাউনের ১৪তম দিনেও রাস্তায় গণপরিবহন ছাড়া চলাচল করে সব যানবাহন। লকডাউন রূপ নিয়েছে অনেকটা কাগজে কলমের নির্দেশনায়। অফিস শুরুর সময় রাজধানীর সড়কগুলোতে ছিল দীর্ঘ যানজট। দেদারসে চলে সিএনজি, মোটর বাইক ও ব্যক্তিগত গাড়ি। পুলিশ জানায়, দোকানপাট ও বেশিরভাগ অফিস খোলা থাকায় সড়কে দিন দিন চাপ বাড়ছে। গণপরিবহন বন্ধ, কিন্তু এই যে মার্কেট, শপিং মল, আদার অর্গানাইজেশন খোলার ক্ষেত্রে প্রাইভেট ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি। সেক্ষেত্রে রাস্তায় দেখা যাচ্ছে পিক আওয়ার, যেটা 9টা, 10টা, 11টাতে গাড়ি একটু প্রেশার থাকতেছে, অফ পিক আওয়ারে চেক করতেছি। পিক আওয়ারে গাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে, তখন আমরা ট্রাফিক করা লাগতেছে। ট্রাফিক পুলিশ সিগন্যাল ধরে সিগন্যাল, ম্যানুয়াল সিগন্যালে আমাদের গাড়ি চালানো লাগতেছে। সকাল হচ্ছে 8:30 বা 9টা থেকে 11টা পর্যন্ত বা 11:30 পর্যন্ত। আবার বিকেল টাইমটা একটু 4টা, 4:30 থেকে ইফতারির আধা ঘন্টা পূর্ব মুহূর্ত পর্যন্ত আর কি একটু গাড়ির প্রেশার দেখা যায়। লকডাউন এভাবে ঢিলেঢালাভাবে পালন হলে সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সিটি স্ক্যান সহ বেশ কয়েকটি পরীক্ষা করানোর জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। রাত 10:45টার দিকে বেগম জিয়ার বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয় তাকে। এর আগেও গত 15 এপ্রিল বৃহস্পতিবার রাতে করোনায় আক্রান্ত বেগম জিয়াকে সিটি স্ক্যান করাতে নেওয়া হয়েছিল একই হাসপাতালে। গত 10 এপ্রিল বেগম জিয়া করোনা পজিটিভ হন। যদিও তার ব্যক্তিগত চিকিৎসকরা বারবারই বলে আসছিলেন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, করোনার কোনো উপসর্গ নেই তার। এরপর গত 24 এপ্রিল শনিবার দ্বিতীয় ধাপে করোনার পরীক্ষা করা হলে ফলাফল আবারও পজিটিভ আসে বেগম জিয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক কার্বন নিঃসরণ বন্ধ করতে গ্রুপ অফ 20কেই মূল দায়িত্ব পালন করতে হবে। এছাড়া পরিবেশের বিরূপ পরিস্থিতি কাটিয়ে উঠতে প্যারিস জলবায়ু চুক্তির দ্রুত বাস্তবায়ন জরুরি বলেও জানান তিনি। মঙ্গলবার রাতে ফরেন পলিসি ভার্চুয়াল ক্লাইমেট সামিটে ভিডিও বার্তায় কথা জানান শেখ হাসিনা। এ সময় করোনা মহামারী থেকে রক্ষা পেতে সব দেশকেই একযোগে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। Every year 2% of my country's GDP is lost to extreme climate events. Actually, climate change is not boundary specific. If one country emits, every country is affected. So, every country would have to play its role. However, the rich countries, especially the G20 nations, should play the main role in halting the global emission. Strict implementation of the Paris Agreement is the only way to check
global emission and thereby global warming. করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই রাজধানীর শপিং মলগুলোতে ঈদ কেনাকাটায় ভিড় করছেন ক্রেতারা। শপিং মলগুলোতে সুরক্ষা ব্যবস্থার যেমন অভাব, তেমনি কেউ কেউ মানছেন না স্বাস্থ্যবিধিও। যদিও দোকানপাট খোলার সুফল এখনও না পাওয়ার দাবি করেছেন ব্যবসায়ীরা। জুবায়ের ফয়সালের রিপোর্ট। একদিকে বিধিনিষেধ, অন্যদিকে ঈদ কেনাকাটা, দুটোর সমন্বয় করতে গিয়েই তালগোল পাকিয়ে যাচ্ছে রাজধানীর শপিং মল আর বিপণী বিতানগুলোতে। রাজধানীর মৌচাক মার্কেটের 4টি প্রবেশদ্বারের মাত্র একটিতেই আছে জীবাণুনাশক টানেল। কোনো দোকানেই চোখে পড়েনি হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার। আবার স্বাস্থ্যবিধি মানতে উদাসীনতা রয়েছে শপিংয়ে আসা ক্রেতাদের মধ্যেও। ঝুঁকি মাথায় নিয়ে শিশুদের নিয়েও আসছেন অনেকে। আমরা স্বাস্থ্যবিধি মেনেই কাজ করার চেষ্টা করছি, যেসব ধরনের লোক কম এই জন্য ঢুকছে। যেমন একটা গেটে শুধু দেখলাম স্প্রে মেশিন আছে, এখানে কিন্তু স্প্রে মেশিনটা নাই, তাহলে মানুষের নিরাপত্তাটা কোথায়? অল্প সময়ের জন্য আসলে যেটুকু না হলেই নয়, সেজন্য আসে আর কি। যদিও ব্যবসায়ীদের দাবি ক্রেতা সংখ্যা কম। লকডাউনের কারণে কাস্টমার কিন্তু ওরকমভাবে আসতে পারে না, গাড়ি ঘোড়া চলে না, আমরা অনেক খারাপ পরিস্থিতিতে আছি। আমাদের ব্যবসায় প্রচুর লস। আমরা সারাটা বছর 11 মাস অপেক্ষা করি এই একটা মাসের জন্য। সেই মাসটা গত বছরও পাই নেই, এই বছরও আমরা পেলাম না। চলমান লকডাউনে নতুন নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার থেকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল, বিপণী বিতান। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। কক্সবাজার উপকূলে বেড়ে গেছে জলদস্যুদের তৎপরতা। মালয়েশিয়াগামী ট্রলারে হানা, সাগরে ভাসতে থাকা 30 রোহিঙ্গা উদ্ধার। হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 6.5 কোটি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। সেই সঙ্গে সংগঠনটির অর্থের যোগানদাতা হিসেবে 313 জনকে চিহ্নিত করা হয়েছে। দুপুরে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার। হেফাজতের সাম্প্রতিক তাণ্ডব এবং 2013 সালের শাপলা চত্বরের ঘটনায় হওয়া মামলায় একের পর এক গ্রেফতার হচ্ছে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের। বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। মোহাম্মদপুর থানায় হওয়া মামলায় 7 দিনের রিমান্ড শেষে নতুন মামলায় গোয়েন্দা হেফাজতে আবারও 7 দিনের রিমান্ডে মামুনুল হক। তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি পুলিশের। এসব বিষয়ে দুপুরে ডিএমপি সদর দপ্তরে কথা হয় গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনারের সঙ্গে। তিনি জানান এখন পর্যন্ত 313 জনকে শনাক্ত করা হয়েছে যারা হেফাজতের অর্থদাতা ছিলেন। 313 জনের অর্থদাতা আছে। দেখা গেল যে হেফাজতে ইসলামের মাদ্রাসা ভিত্তিক একটা অর্থনৈতিক কর্মকাণ্ড, যেই কাজগুলি ছাত্রদেরকে পড়ালেখানোর পাশাপাশি বড় ধরনের সমাবেশ সৃষ্টি করে বিভিন্ন জায়গায় কিন্তু তাণ্ডব চালিয়েছে। মামুনুলের দুটি ব্যাংক অ্যাকাউন্টে 6 কোটি 47 লাখ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। একটিতে 47 লক্ষ টাকার একটি লেনদেন পাওয়া গেছে এবং সে 6 কোটি টাকা লেনদেনের তথ্য আমরা পেয়েছি। হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির আমির জুনায়েদ বাবুনগরীর ছেলের বিয়েতে মামুনুল হক, জুনায়েদ আল হাবিব সহ কয়েক নেতার বৈঠক হয়েছিল। আল্লামা শফিকে সরিয়ে দিয়ে বাবুনগরীর আমির হওয়ার পরিকল্পনা হয় সেই বৈঠকে। আমির জুনায়েদ বাবুনগরীর ছেলের বিয়েতে হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মামুনুল, মাওলানা নুরুল ইসলাম বাবুনগরী তার বাসায় বৈঠক করে উক্ত বৈঠকে হেফাজতের নিয়ন্ত্রণের নিজের হাতে নেওয়ার জন্য পরিকল্পনা করে পরবর্তীতে হাটহাজারী মাদ্রাসার বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে আল্লামা শফি হুজুর অনুসারীদের যে মাদ্রাসা হতে বিতাড়িত করে। মামুনুল হকের বিরুদ্ধে আরও বেশ কটি মামলা রয়েছে। প্রয়োজনে সেসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আবারও রিমান্ডের আবেদন করা হতে পারে বলে জানান পুলিশ কর্মকর্তারা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। অনলাইনে বেটিং বা জুয়ার সাইটে ব্যবহার হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। IPL, BPL এর মতো আন্তর্জাতিক আসরগুলো নিয়ে জুয়া খেলাতেও ব্যবহার হচ্ছে বিটকয়েন ও এথেরিয়াম সহ বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি। এ ধরনের জুয়ারি চক্রের 3 সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে আন্তর্জাতিক সাইবার অপরাধীদের সঙ্গে যোগাযোগ রয়েছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন ভার্চুয়াল মুদ্রার অবৈধ লেনদেনে জড়িয়ে পড়ছে তরুণরা। বুলবুল রেজার রিপোর্ট। বিটকয়েন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। এই মুদ্রা ধরা ছোঁয়া যায় না। এর অস্তিত্ব কেবল অনলাইন দুনিয়ায়। কারো ব্যক্তিগত ওয়ালেট থেকে আরেকজনের ওয়ালেটে লেনদেন হয়। ওয়ালেট হলো ব্যক্তিগত ডেটাবেস যা কম্পিউটার ড্রাইভ, স্মার্টফোন বা ক্লাউডে সঞ্চিত থাকে।
বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রার ব্যবহার অবৈধ। তারপরেও জুয়া, হুন্ডি, চোরাচালান, সাইবার চাঁদাবাজি সহ অবৈধ লেনদেনে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। নিষিদ্ধ বিটকয়েনের লেনদেনের এমন একটি চক্রের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করা হয়েছে চক্রের মূল হোতাকে। তার দেয়া তথ্যের ধরা পড়েছে আরও 2 জন। তারা অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের গ্যামলিং সাইটে ট্রেড করত। পাশাপাশি MLM একটা ট্রেডিং তারা চালু করেছিল, যেটার মাধ্যমে এন্ড ইউজার পর্যন্ত একটা কমিশনিং বেসড ক্রিপ্টোকারেন্সি তারা আর্ন করতে পারত। পুলিশ বলছে এই চক্রের সঙ্গে দেশের বাইরের সাইবার অপরাধীদের জড়িত থাকার প্রমাণ পেয়েছেন তারা। এর মাধ্যমে কিন্তু সন্ত্রাসী অর্থায়নের ব্যাপক সুযোগ থাকে। ইলিগ্যাল ড্রাগ ট্রাফিকিংয়ের সাথে এই অর্থটুকু অর্থের সংশ্লেষ থাকতে পারে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন এসব ভার্চুয়াল মুদ্রার অবৈধ লেনদেনে জড়িয়ে পড়ছে তরুণরা। এখনকার যে অল্প বয়সী ছেলেমেয়েরা এটাতে আকৃষ্ট হচ্ছে। যতগুলো জুয়া আছে, ইন্টারন্যাশনাল ক্যাসিনো আছে, সেখানে কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যে এগুলো ব্যবহৃত হচ্ছে। 2017 সালে বাংলাদেশ ব্যাংক এ ধরনের লেনদেনের মাধ্যমে আর্থিক এবং আইনগত ঝুঁকি আছে বলে সতর্কতা জারি করেছিল। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দেশের অন্যতম ধান উৎপাদনকারী নওগাঁর কৃষকেরা বর্তমান বাজার দরে খুশি। তবে মিল মালিকরা বলছেন বাজারে ধানের দর বেশি হওয়ায় সরকারি গুদামে চাল দেয়া নিয়ে তারা সংশয়ে রয়েছেন। চলতি বাজার দরে উৎপাদনের খরচের তুলনায় লাভবান হবেন চাষিরা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। বৈশাখের খরতাপ রোদে প্রান্তিক মাঠে ধান কেটে তোলায় ব্যস্ত চাষিরা। এবার অনুকূল আবহাওয়া ও প্রাকৃতিক বালাই কম হওয়ায় ধানের ভালো ফলন হয়েছে। সোনালী ধান কাটা মারাই করে হাটে তুলছেন চাষিরা। তৃণমূল পর্যায় থেকে সরকারের ঘরে ধান ও চাল কিনতে সোমবার দর বেঁধে দেয়। ঘোষণার পরই ধানের দরে ইতিবাচক প্রভাব পড়েছে নওগাঁর প্রান্তিক হাটে। 3 দিন আগে 880 থেকে 900 টাকা মনের ধান 950 টাকায় কিনতে শুরু করেছেন মিলাররা। এই দরে খুশি কৃষকরা। গত বছর তো আমরা মনে করেন ধান প্রথমে 750, 60, 700 এরকম বেচা কেনা করা হয়েছে প্রথমে। এর তুলনায় এবছর একটু অনেক বেশি আছে। গত বছর থেকে এবছর ধানের দামও ভালো পাচ্ছি। এই বছর সচ্ছলভাবে আমরা চলতেও পারতেছি। মিল মালিক সমিতি বলছে বাজারের বাড়তি ধানের দরের কারণে এবারও সরকারের ঘরে চাল দেওয়া নিয়ে দোটানায় তারা। আমি যে লোকালি ধানগুলো করব, করে ক্যাশিং করব, সেটাও কিন্তু আমি সরকারের সঙ্গে রেট মিলাতে পারছি না। আমরা তো আসলে লাভের আশা দেখতে পাচ্ছি না। তো ধানের বাজার যদি একটু কম থাকে সেই ক্ষেত্রে আমরা সরকারকে হয়তো চাল দিতে পারবো। তাছাড়া এখন যে বাজার, এই বাজারে কিন্তু এই রেটে চাল দেওয়া কিন্তু আসলে সম্ভব হবে বলে মনে হয় না। গতবার যেন 37 টাকা ছিল, মার্কেটে কিন্তু 40 টাকা বাজার ছিল। এবার কিন্তু মার্কেট সরকার যে 40 টাকা রেট দিচ্ছে, সেই ক্ষেত্রে মিলারদের 80% সম্ভাবনা আপনার গুদামে চাল দিয়ে লাভ ব্যাপক কোনো কিছু হবে না। ধানের বর্তমান বাজার দরে উৎপাদন খরচের চেয়ে অন্তত কেজিতে 5 টাকা মুনাফা থাকবে বলে মনে করছে কৃষি বিভাগ। আমাদের ধান উৎপাদন করতে প্রায় 1 কেজিতে 21 থেকে 22 টাকা খরচ হয়। সেই হিসাবে কৃষক এখনও খুব লাভ পাচ্ছে। আমরা আশা করি এটা এবার কৃষক লাভবানই হবেন। চলতি মৌসুমে জেলায় 1,90,000 হেক্টর জমিতে অন্তত 12 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। সাগরে জলদস্যুদের তৎপরতা ফের বাড়ায় জেলেদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গেল 1 মাসে কক্সবাজার উপকূলে শতাধিক ট্রলারে লুটপাট চালিয়েছে দস্যুরা। একই সঙ্গে মারধরও করেছে জেলেদের। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সহ অনেকের দ্বারস্থ হলেও এ ব্যাপারে কোনো সুফল মিলছে না বলে জানালেন ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। গেল 2018 ও 2019 সালে আত্মসমর্পণ করে কক্সবাজার উপকূলের 139 জন জলদস্যু। এরপর গেল 2 বছর কমে গিয়েছিল সাগরে দস্যুতার ঘটনা। কিন্তু ফের সাগরে নতুন করে শুরু হয়েছে দস্যুতা। প্রতিদিন কোনো না কোনো ট্রলারে লুটপাট ও নিরীহ জেলেদের মারধর করছে দস্যুরা। জলদস্যুর লেগে কি ঠিক মতো খেয়েও পাইতারি না, মাছ ধরতে পারি না। আমার পর্যন্ত দূরাইছে গত 4 দিন আগে রাত্রে, অন্তত 1 ঘন্টা আমার দূরাইছে। জেলেদের ছদ্মবেশে সোনাদিয়া, কুতুবদিয়া ও মাতারবাড়ি দস্যুরা নতুন করে সাগরের দস্যুতা শুরু করেছে বলে জানালেন ট্রলার মালিকরা। মাঝে মাঝে আহত করতেছে, কলেস্টোরের ভিতরে ঢুকায় রাখতেছে। গত 1 মাসের মধ্যে প্রায় 100 মতো ট্রলার ডাকাতি হয়েছে। আর মৎস্য ব্যবসায়ী সমিতির নেতার দাবি, সাগরকে জলদস্যু মুক্ত করতে কোস্টগার্ড ও নৌবাহিনীর সাঁড়াশি অভিযান প্রয়োজন। সর্বোপরি আবার ডাকাতি তাণ্ডব শুরু হয়েছে। সরকারকে অনুরোধ করব যাতে কোস্টগার্ড নৌবাহিনীর মাধ্যমে সাগর থেকে ডাকাত মুক্ত করার জন্য। কক্সবাজারের 8টি উপজেলায় ছোট বড় মাছ ধরার ট্রলার রয়েছে 6000-এর বেশি। সাগরে মাছ শিকার করেন লক্ষাধিক জেলে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দাবদাহে অতিষ্ঠ জনজীবন। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তীব্র গরম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই মাসের শেষে সিলেট ও রংপুর অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তীব্র দাবদাহে পুড়ছে জনজীবন। দিনে রাতে সমান গরমে হাঁসফাঁস অবস্থা। কাঠফাটা রোদে তপ্ত সূর্যের হাত থেকে বাঁচতে কেউ কেউ ছাতার আশ্রয় নিয়েছেন। বাতাস নেই বললেই চলে, তবু গাছের ছায়ায় কারো কারো ক্লান্তির ঘুম। লকডাউন, রোজা, তার উপর গরমের তেজ। প্রচন্ড গরম, রোজাটা ভাঙতে পারবো না, জাস্ট মাথায় পানি দিয়ে একটু রিল্যাক্স। ঢাকা শহর গলি এ গলি পিচ গরম হয়ে যায়, সূর্য গরম হয়ে যায়, টেয়ারও গরম হয়ে যায়। আমাদের বাসা নাই কোনো ফ্রিজ, নাই কোনো মনে করেন যে পানি ঠান্ডা কোনো মতো ব্যবস্থা। এই প্রচন্ড গরমে আমরা এখান থেকে পানি নেই। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবনের স্বস্তির শেষ ভরসা পানি। আর পিপাসা নিবারণের জন্য গ্রীষ্মের সরস ফলের চাহিদাও এখন তুঙ্গে। ডাব, তরমুজ, আখের রসের মতো ফলের চাহিদা বেশ স্বাভাবিক। সময়ের টাকার ডাব 80 থেকে 120 টাকা পর্যন্ত, আর কেজি দামে তরমুজের দর আকাশ ছোঁয়া। সব জায়গায়, সারা বাংলাদেশে সব জায়গায়, জেলায়, গ্রামে, থানায়, সব জায়গায় কেজি হিসেবে বিক্রি করে। রোজা রমজানের দিন অনেক সবাই চায় একটু শরবত করে খাইতে, না নিয়ে পারি না। গরমের জন্য ডাবটা সবচেয়ে বেস্ট মনে করি। নিতেছে, তারপরও গরম তো, আর মালে বছর শর্ট, ডাবটার দাম বেশি। আবহাওয়া অধিদপ্তর বলছে গরমের এই তীব্রতা ভোগাবে আরো কয়েকদিন। লকডাউনে যানবাহন কম, তার উপর অন্যান্য বছরের চেয়ে গরম বেশি। ফসলের হানি হচ্ছে এবং ধানের চিটা হচ্ছে। 30 তারিখের পর থেকে সারা বাংলাদেশের টেম্পারেচারটা আস্তে আস্তে একটু কমবে। গেল 5 বছরের মধ্যে 25 এপ্রিল যশোরে সহ 41.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মঙ্গলবার যশোরে সর্বোচ্চ 39.8 ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় 39.4 ডিগ্রি সেলসিয়াস। তবে অনুভূত হচ্ছে অনেক বেশি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। অ্যাস্ট্রাজেনেকার 6 কোটি ডোজ করোনা টিকা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুধু দেশটির নাগরিক বা অভিবাসী নয়, টিকা নিতে পারছেন ভ্রমণকারীরাও। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানিয়েছেন হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্রের এখন এই মুহূর্তে তারা টিকা রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রেও অনেক বাংলাদেশি এখানে এসে এখন আটকা পড়েছেন, যেহেতু বিমান চলাচল হচ্ছে না, তারা কিন্তু বাংলাদেশে ফিরতে পারছেন না। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে যেসব প্রবাসী বাংলাদেশি যারা বাংলাদেশে গিয়েছিলেন নিজ দেশে, তারাও কিন্তু এখন ফিরতে পারছেন না। বাংলাদেশের যারা ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে এসেছিলেন, অন্ততপক্ষে একটি সুখবর হচ্ছে তারা এই দেশে আসার পরেও, ভ্রমণকারী হওয়ার পরেও তারা কিন্তু টিকা নিতে পারছেন। অর্থাৎ যুক্তরাষ্ট্রের নাগরিক, যুক্তরাষ্ট্রে যারা স্থায়ীভাবে বসবাস করেন, অভিবাসী, এর বাইরেও ভ্রমণকারীরাও যুক্তরাষ্ট্রে কিন্তু এখন টিকা পাচ্ছেন। যুক্তরাষ্ট্রে কিন্তু প্রায় 20 কোটিরও বেশি মানুষকে ইতিমধ্যে টিকা দেয়া হয়েছে। ভারতের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোতেও তারা রপ্তানি করছে, এমনকি পার্শ্ববর্তী কানাডায়ও কিন্তু ঠিকমতো টিকা দেয়া যাচ্ছে না, টিকা সংকট রয়েছে। যুক্তরাষ্ট্র সেই কানাডা এবং পার্শ্ববর্তী মেক্সিকোতেও তারা টিকা কিন্তু রপ্তানি করবে। বাংলাদেশ কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশের যে টিকার একটি সংকট চলছে, সেই জায়গায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে, দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিন্তু এখন টিকা নেওয়া সম্ভব, কারণ যুক্তরাষ্ট্রের কাছে প্রচুর টিকা রয়েছে এবং উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। ফ্রান্সে সবশেষে একদিনে করোনায় প্রায় 400 মানুষ মারা গেছেন, আক্রান্ত হয়েছেন প্রায় 6000। মৃতের মিছিলে যোগ হচ্ছেন বাংলাদেশিরাও। ফ্রান্সের পাশাপাশি ইউরোপের করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। বাবু। জাফর, ফ্রান্সের সর্বশেষ একদিনে 400 মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। সেই মৃত্যুর মিছিলে কিন্তু প্রবাসী বাংলাদেশিদের নামও আমরা এখন দেখতে পাচ্ছি। গেল 2 দিন আগে একজন প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, তার 3-4 দিন আগে আরেকজন মারা গিয়েছেন, এবং এই মাসের মধ্যে অর্থাৎ গেল মাসে আমরা দেখেছি যে 2-3 জন প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এবং এখন কিন্তু করোনায় আক্রান্ত হয়ে ইলদো ফ্রান্সে অনেক প্রবাসী বাংলাদেশি হাসপাতালের আইসিইউতে করোনার বিরুদ্ধে আসলে লড়াই করছেন। আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন অনেকেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। অর্থাৎ তৃতীয় ধাপে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি প্রবাসী বাংলাদেশিরা কিন্তু অনেক বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন, এবং বলা চলে যে আগের যে কোনো 2 ধাপের তুলনায় এই ধাপে এসে কিন্তু আক্রান্তের যে তালিকা কিংবা যে হারে আক্রান্ত হচ্ছেন, সেখানে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা অনেক বেশি।
পাশাপাশি গেল 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা ফ্রান্সে কিছুটা কম দেখা যাচ্ছে। এতে যেটি সংশ্লিষ্টরা যেটি বলছেন যে অনেক সময় যে শনাক্তের স্থানগুলো সেগুলো আসলে বন্ধ থাকার কারণে আমরা আক্রান্তের সংখ্যা কম দেখি, এবং পরবর্তীতে যখন আবার খুলে তখন এক লাফে কিন্তু আক্রান্তের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। এদিকে গতকাল দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভার বেন ইলদো ফ্রান্সে পরিদর্শন করেছেন এবং সেখানে একটি স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি বলেছেন বর্তমানে যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট আছে সেটি কিন্তু এখন পর্যন্ত ফ্রান্সে শনাক্ত হয়নি, তবে তারা খুব বেশি সচেতন রয়েছেন এই দিকটায়। এবং আগে যুক্তরাজ্য ভেরিয়েন্ট কিংবা দক্ষিণ আফ্রিকা বা অন্যান্য দেশের যে ভেরিয়েন্টগুলো তারা যেভাবে এবং যে পদ্ধতিতে তারা শনাক্ত করেছিলেন সেই একই পদ্ধতিতে তারা চেষ্টা করবেন যে ইন্ডিয়ার যে ভেরিয়েন্ট আছে সেটিও শনাক্ত করার জন্য। এবং ইতিমধ্যে কিন্তু দক্ষিণ আফ্রিকা, চিলি, আর্জেন্টিনা, ইন্ডিয়া থেকে যে সকল মানুষজন ফ্রান্সে প্রবেশ করবেন তাদের ক্ষেত্রে 10 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে, এবং সেই কোয়ারেন্টাইন আসলে পরীক্ষা করার জন্য বা সেটি তদারকি করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তারাও রয়েছেন, এবং সেখানে যেন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক মানেন সে বিষয়টি তারা খুব জোর দিয়ে দেখবেন। এদিকে আমরা যেটি দেখতে পাচ্ছি ভ্যাকসিনেশনের যে বিষয়টি, এখন পর্যন্ত দেশটিতে প্রথম ডোজের করোনা ভ্যাকসিন নিয়েছেন 1,41 লাখের বেশি মানুষ, যা মোট জনসংখ্যার 21% বেশি, এবং দ্বিতীয় ডোজের যে করোনার ভ্যাকসিন সেটি নিয়েছেন প্রায় 55 লাখের কাছাকাছি, যেটি 8% উপরে মানুষ। এবং করোনার ভ্যাকসিন কার্যক্রম চলছে সরকারের তরফ থেকে, কিন্তু আগেই জানানো হয়েছে তারা করোনার ভ্যাকসিন কার্যক্রমের গতি বাড়িয়েছেন এবং স্টেডিয়াম সহ অনেক বড় জায়গাগুলোতে কিন্তু মানুষজনকে এখন করোনার ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। এবং আগামী মাসে মধ্যমের পর থেকে দেশটির স্বাভাবিক অবস্থা বিরাজের জন্য বার রেস্টুরেন্ট অন্যান্য প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হতে পারে বলে সরকারের তরফ থেকে জানানো হচ্ছে। তো জাফর, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফ্রান্স সহ ইউরোপের করোনার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে প্যারিস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু।